নমস্কার, সবাইকে নমস্কার জানাই। আজকের ভিডিওটা আমি বাংলা মিডিয়ামে করব, তারপরে আবার ইংলিশ মিডিয়ামে পর্যায়ক্রমে ইংলিশ এবং বাংলা ২ মিডিয়ামেই আমি ভিডিওগুলো একটা করে তৈরি করে আপনাদের জন্য দেব। প্রথম কথা হচ্ছে আজকের বিষয়বস্তু হচ্ছে ভিডিওর হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলটা কি? হোয়াট ইজ হ্যাশ টেবিল? হ্যাশ টেবিল হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। কেন লিনিয়ার ডেটা স্ট্রাকচার? লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? এটা কাঠামো, অর্থাৎ এই ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা ডেটা রাখার জায়গা, ডেটা রিট্রিভ করার জায়গা, ডেটা অ্যাক্সেস করার জায়গা, ডেটা ম্যানিপুলেট করার জায়গা, ডেটাকে ডিলিট করার জায়গা, ডেটাকে ইনসার্ট করা, অর্থাৎ ইনসার্শন, ডিলিশন, ম্যানিপুলেশন ইত্যাদি আপডেট করা, এই সমস্ত প্রসেসগুলো করা এবং ডেটা সুরক্ষিত রাখার একটা জায়গা। যখন আমি ডেটা চাইবো সেদিন আমরা ডেটাটা পেতে পারি, অর্থাৎ অ্যাক্সেস করা, অর্থাৎ রিট্রিভ করার একটা জায়গা। অর্থাৎ ডেটা স্ট্রাকচার বলতে আমরা বুঝি, যেমন ধরে নেওয়া যেতে পারে ফ্লোট একটা ডেটা টাইপ, আবার তেমনি বলতে পারি ইন্টিজার একটা ডেটা টাইপ, আবার তেমনি বলতে পারি স্ট্রিং একটা ডেটা টাইপ। এগুলো ডেটা টাইপ। এটা একটা ডেটা টাইপ, এটা প্রিমিটিভ ডেটা টাইপ। এবং তারপরে যেটা আসছে এডিটি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, অর্থাৎ যেগুলোকে আমরা বলবো লিঙ্ক লিস্ট, যেটা বলতে পারি লিস্ট, যেটাকে বলতে পারা যায় কিউ, যেটাকে বলতে পারি যে আমরা স্ট্যাক এবং হ্যাশ টেবিল। এগুলো হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। অর্থাৎ এই সমস্ত এই ডেটা টাইপ এবং ডেটা রিট্রিভ, এই টোটালটাকে মিলিয়ে আমরা বলবো ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচার বললে আমরা তাহলে বুঝি অ্যাক্সেস করা, ম্যানিপুলেট, ডিলিট করা, ইনসার্ট করা, আপডেট করা এবং রাখার জায়গা। তা রাখার জায়গা যদি হয় তবে সেটা আমি অ্যাক্সেসও করতে পারি, অর্থাৎ দুদিক চিন্তা করে ডেটাটাকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং ইমিডিয়েটলি অ্যাক্সেস করা যায়, তার জন্যই ডেটা স্ট্রাকচার। এবং ডেটা স্ট্রাকচারের আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের হ্যাশ টেবিল। হ্যাশ টেবিল হচ্ছে একটা লিনিয়ার। কেন লিনিয়ার? লিনিয়ার এই জন্য কি, এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য রাস্তা পাবো, পিছন দিকে আসতে পারবো, সামনের দিকে যেতে পারবো, অর্থাৎ একটা রাস্তা, একটাই রাস্তা পাবো। আমি কিন্তু একটা পয়েন্ট থেকে দুদিকে যাওয়ার রাস্তা পাবো না। অর্থাৎ অর্থাৎ আমাকে এই এই ক্ষেত্রে লিনিয়ারের ডেফিনেশনটাই হচ্ছে ফ্রম ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট, এবং সে লিনিয়ার একটি সরল লেখায় থাকবে। অর্থাৎ আমরা কখনোই একটা পয়েন্ট থেকে দুইয়ের বেশি বা দুদিকে একের বেশি রাস্তা যেতে আমরা পারছি না। সামনে পিছনে এটা রাস্তা হিসাবে একটাই রাস্তা হলো, কিন্তু একটা পয়েন্ট থেকে দুটো রাস্তা কখনোই ভাগ হয়ে যায়নি। সেক্ষেত্রে আমরা একে বলবো লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার আমরা আসি হ্যাশ টেবিলটা কি জিনিস, আমরা কি কাজে লাগবে। হ্যাশ টেবিল হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, শুধু নয়, এক্ষেত্রে এটা ম্যাপিং এর সাহায্যে আমরা ডেটাটাকে রাখতে পারি। তাহলে আমরা হ্যাশ টেবিলের কথা প্রথমে বলতে গেলে প্রথমেই আসে কি কি দরকার হয় হ্যাশ টেবিল তৈরি করতে। প্রথমে দরকার হয় কি, তারপর দরকার হয় ম্যাপিং, তারপর দরকার হয় যে ডেটা আমি রাখবো। অর্থাৎ ডেটা উপরে ম্যাপিং হয় এবং একটা কি দ্বারা ম্যাপিংটা হয়, কি, এই কিটা হচ্ছে পছন্দের কি, যেটা নাকি সিস্টেম পছন্দ করে। সিস্টেমে সিস্টেম অ্যাজ পার সিস্টেম রিকোয়ারমেন্ট, তো সিস্টেমে একটা কি রাখা থাকে, সেই কিটা সিস্টেম বাই সিস্টেম চয়েস। তারপর আসছে ডেটা, তারপর আসছে আমাদের ম্যাপিং। ম্যাপিংটা অনেক রকম ভাবে হতে পারে। যদি আমরা কমনলি কথা বলি তাহলে আমরা বলবো ম্যাপিংটা হয় নর্মালি ডিভাইড অ্যান্ড রিমাইন্ডার প্রসেসের দ্বারা। কমন ম্যাপিং যেটাকে আমরা বলি, মাল্টিপ্লিকেশন প্রসেসও ম্যাপিং হয়। এবং এরকম ভাবে ম্যাপিং আরো 4 রকমের, আরো 3 রকমের ম্যাপিং আমরা ইউজ করি। তবে নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রিমাইন্ডার প্রসেস। তা কি সেই প্রসেস? ডিভাইড করব, রিমাইন্ডার হবে। প্রত্যেকটা জিনিসের একটা রিমাইন্ডার থাকে, হয় সেটা 0 নয়তো সামথিং। যদি আমরা 2 দিয়ে কাউকে ভাগ করি, যেমন ধরা যাক 3 কে আমি 2 দিয়ে ভাগ করছি, আমার রিমাইন্ডার পেলাম 1, তাহলে 1 হচ্ছে একটা রিমাইন্ডার। আবার যদি আমি 4 কে ভাগ করি সেখানে রিমাইন্ডার পেলাম 0। তবে যদি আমি 5 কে ভাগ করি সেখানে রিমাইন্ডার পেলাম 1। তো কোনো ক্ষেত্রে 2 কে রিমাইন্ডার 0 হয়, 1 হয়। তাহলে 0 এবং 1, তেমনি করে 3 দিয়ে ভাগ করলে আমি এমন রিমাইন্ডার পাবো যেটা একটু আলাদা, 4 দিয়ে ভাগ করলে আবার আলাদা পাবো। এইভাবে আমরা রিমাইন্ডারটা পাচ্ছি। রিমাইন্ডার যেটা পাবো সেটাই হচ্ছে ডেটার পজিশন। অর্থাৎ আমরা এই ডিভাইড এবং রিমাইন্ডার প্রসেসটার মূল কথা হচ্ছে যে ডিভাইড করব, তার থেকে রিমাইন্ডার পাবো, রিমাইন্ডার পাবো যেটা সেটাই হচ্ছে তার জায়গা, অর্থাৎ ডেটাটা ওই পজিশনে গিয়ে স্টোর হবে। এটা হচ্ছে হ্যাশ টেবিলের মূল কথা। এবারে আমরা আসছি কিভাবে আমরা হ্যাশ টেবিলটাকে তৈরি করব। আমি গ্রাফে আমরা বুঝিয়ে দিচ্ছি কিভাবে হ্যাশ টেবিলটা আমরা তৈরি করব, কিভাবে ডেটাটাকে ইনপুট দেব, কিভাবে ডেটা আমরা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি হ্যাশ টেবিলের কাজ হচ্ছে ডেটাটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা, এবং রাখার জন্য একটা ম্যাপিং দরকার হয়, এবং তার জন্য ডেটা দরকার হয়। তার জন্য স্বাভাবিকভাবে ডেটা দরকার হবে, কারণ ডেটাকেই তো আমরা রাখছি। এবং তার জন্য দরকার হয় একটা কি, কিটা চয়েস করে সিস্টেম। এবার ডেটাটাকে
ভাগ করার সময় আমরা যখন ডেটাটাকে রাখছি তখন এমন সমস্যা হয় যে একটা ঘরে আমাদের ক্ষেত্রে নর্মালি একটা ঘরে একটা ডেটাই থাকবে, কিন্তু দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে রিমাইন্ডার গুলো না এক সেম রিমাইন্ডার পর আসছে। স্বাভাবিকভাবেই দেখা যাক, আমার এই কথা প্রসঙ্গে একটা কথা বলছি, যাক আমরা 10 দিয়ে 53-কে ভাগ করি, 53/10, দ্য রিমাইন্ডার ইজ 3। তেমনি করে যদি আমরা 63-কে ভাগ করে 10 দিয়ে, তবে রিমাইন্ডার পাবো 3। তো এই দুটো ডেটা কি আমরা একই জায়গায় একই ঘরে থাকবে? এটা কি কখনো সম্ভব হয়? এক্ষেত্রে তো কলিশন হতে পারে, কারণ আমরা চাইবো যদি 3 নম্বর ঘরে আমরা কল করি তবে দুটো ডেটা একসঙ্গে চলে আসবে। তাহলে রিমাইন্ডার যেটা পেলাম সেটাই শেষ কথা নয়। সেটা যদি আমরা রিমাইন্ডার অনুসারে একটা ঘরে রাখি, একটা ঘরে আমাদের রাখতে হবে, কেননা আমাদের তো ডেফিনেশন তাই। তাহলে আমরা কলিশন তৈরি হবে, অর্থাৎ দুটো রিমাইন্ডার একটা ঘরে দুটো ডেটা এভাবে থাকতে পারে। তাহলে আমাদের কি করণীয়? তাহলে এই সমাধানের জন্য দুটো সমাধান, দুটো রাস্তা আমাদের দেওয়া আছে। এক হচ্ছে লিনিয়ার প্রবিং, PROBING, প্রবিং। এই প্রবিং এর কাজটা কি? প্রবিং কি করে? আর একটা যদি বলি চেইনিং প্রসেস। প্রবিং কি করে? প্রবিং করে কেটা যে এই ডেটাটা সাপোজ আমি 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 53/10, তখন রিমাইন্ডার পাচ্ছি 3। এই 3টা কোথায় বসবে না 3 নম্বর ঘরে আমরা বসাচ্ছি। তেমনি স্বীকৃতি যদি পরবর্তী ডেটা হয় তবে সেক্ষেত্রে আমি ভাগ করলে বা রিমাইন্ডার পাবো 3। 3 কিন্তু সেম ঘরেই বসার কথা, কিন্তু অ্যাজ পার লিনিয়ার প্রবিং তখন এই ডেটাটা পরবর্তী ঘরে অর্থাৎ ভ্যাকেট স্লটে বসবে। অর্থাৎ 3 নম্বর ঘরের পরে 4 নম্বর ঘর যদি ভ্যাকেট থাকে তবে সেটা সেখানে গিয়ে বসবে। যদি 4 নম্বর অকুপাই থাকে তো 5 নম্বরে বসবে। এইভাবে যে ঘরটা ইমিডিয়েটলি কাছাকাছি আসছে সেই ঘরে গিয়ে এই ডেটাটা বসবে। এই ধরনের ঘটনাকে, এই ধরনের সমাধানকে বলা হয় লিনিয়ার প্রবিং। এই লিনিয়ার প্রবিংটাকে আমরা লিনিয়ার কেন বলছি না, সিকোয়েন্সিয়ালি ওয়েতে আমরা সার্চ করব। প্রথমে আমার ঘর যদি 3 হয়, আমি 3 নম্বর ঘরে সার্চ করব। যদি 3 নম্বর ঘরে কোনো অকুপেশন থাকে তাহলে অবশ্যই আমি এটাকে রাখতে পারবো না, তখন 4 নম্বর ঘরে চলে যাব। যদি 4 নম্বর ঘরে অকুপেশন না থাকে, স্লট যদি ফাঁকা থাকে, ভ্যাকেট থাকে, ফ্রি থাকে, তাহলে আমার ডেটাটা ওখানেই বসবে, কিন্তু বসার কথা ছিল 3 নম্বর ঘরে। এইভাবে সিকোয়েন্সিয়ালি আমি সার্চ করে করে আমি আসবো, কখনো জাম করতে পারবো না যে 4 নম্বর ঘর না 6 নম্বর ঘরে আমি দেবো আমার চয়েস মতো, সেটা হবে না। তাহলে এই ধরনের যে সমস্যাটা, এর সমাধান হলো কি লিনিয়ার প্রবিং। একে ওপেন অ্যাড্রেসিংও বলা হয়। ওপেন অ্যাড্রেসিং কথার মানেটা কি দাঁড়াচ্ছে? অ্যাড্রেসিং অর্থাৎ আমি যখন ডেটাটাকে রাখছি তখন আমার চয়েস মতো আমি রাখতে পারছি না। আবার অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে আমার চয়েস মতো না রাখতে পারলেও কিন্তু একটা ওপেননেস থেকে যাচ্ছে। যেমন 3 নম্বর রুম যদি আমি অকুপেশন পাই, যেটা রাখা দরকার 3 নম্বর রুমে, সেটা যদি 3 নম্বর না রুম পেয়ে 4 নম্বর ঘরে চলে আসে, তবে সেটা যদি অকুপেশন পায়, যদি সেটা ফ্রি থাকে তবে রাখতে পারবে, নাহলে 5 নম্বর রুমে যাবে। সেটা ওপেননেস তৈরি হলো, অর্থাৎ অ্যাড্রেসে একটা ওপেননেস তৈরি হলো, এই জন্য একে ওপেন অ্যাড্রেসিং সিস্টেম বলা হয়। তাহলে আমরা লিনিয়ার প্রবিং এই ধরনের সিস্টেমটাকে বা রেজলিউশন যেটা হলো আমরা পেলাম, অর্থাৎ সলভ যেটা পেলাম লিনিয়ার প্রবিং এর থ্রু দিয়ে, সেটাকে আমরা একটা ওপেন অ্যাড্রেস সিস্টেমও বলতে পারি। এবার আমরা আসি যে এই ধরনের সিস্টেম ছাড়াও আর একটা অসুবিধার মধ্যে পড়তে হয়। সেটা কি? যখন আমরা ডেটাটাকে রাখছি, ডেটা রাখার জন্য স্বাভাবিকভাবে আমাদের প্রয়োজন পড়ে একটা রুম, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে এটা একটা ঘর, এটা একটা স্লট। এই স্লটে আমাদের ধরে নেওয়া যাক কি ভ্যালু হচ্ছে 10। 10 হচ্ছে কি, অথবা আমরা 10কে কি হিসাবে মেনে নিয়েছি। আমাদের এই ধরনের এটা হচ্ছে হ্যাশ টেবিল। হ্যাশ টেবিলের ক্ষেত্রে কি কি থাকতে পারে? প্রথমে শুরু হয়, হ্যাশ টেবিলের ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু অবশ্যই 0 দিয়ে। 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ হ্যাশ টেবিলে ইন্ডেক্সিং আমরা শুরু করবো অলওয়েজ 0 দিয়ে। 0, 1, 2, 3, 4, 5 সাপোজ ধরে নিচ্ছি আমার 5টা ইন্ডেক্সিং এই ধরনের টেবিলে আমার রাখা আছে। এবার আমি ডিভাইড বাই 10। তাহলে আমার ডেটা দরকার আছে, ডেটা আমি দিচ্ছি ধরে নেওয়া যেতে পারে 63, 54, তারপরে ধরলাম 55, 59, হ্যাঁ, তারপরে ধরলাম 43। 1, 2, 3, 4, 5, পাঁচখানে 1, 2, 3, 4, 5, 6, আর একটা ডেটা আমি দিচ্ছি 25। তাহলে আমরা ডেটা পেলাম 6টা, আর আমার ঘর এখানে 6টা আছে। আমি 6টা ডেটাকে 6টা ঘরে রাখতে চাইছি। প্রসেস হচ্ছে কি না, কি দিয়ে ভাগ করব? 63কে কি দিয়ে ভাগ করলে পরে রিমাইন্ডার থাকছে 3, অতএব এটা
3 নম্বর অর্থাৎ যদি যেটা এটার এই ডেটাটা যদি 63 হয়, তাহলে এই 63 এই ডেটাটা কিন্তু 10 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 3 থাকছে যেহেতু, অতএব এটা 3 নম্বর ঘরে গিয়ে পড়বে। অতএব এখানে আমি ধরে নিচ্ছি এটা 3 নম্বর 3 আসছে। যদি 54 কে আমি ভাগ করি 10 দিয়ে, তাহলে এটার রুম হবে 4 নম্বর। তেমনি করে যদি আমি ভাগ করি 55 কে, তাহলে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 5। আর যদি 59 কে আমি ভাগ করি 10 দিয়ে, তবে হচ্ছে 9। তারপরে আসি 43 ভাগ করে রিমাইন্ডার আসছে 3। আর 25 কে যদি 10 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসছে 5। অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটা রিমাইন্ডার অবশ্যই তো আসবে, যদি সেটা ডিভাইডেবল না হয় তবে। তাহলে যাই হোক, আমরা পেলাম এই রিমাইন্ডারগুলো অনুসারে তার ঘর চয়েস হবে। এবার আমরা যেখানে আসবো, সেখানে যে ঘরগুলো গর্তে রাখার ঘর, সেই ঘরের মধ্যে এই যেটা ঢুকবে অ্যাজ পার দেয়ার রিমাইন্ডার ভ্যালু। এবার আমরা অ্যাজ পার রিমাইন্ডার ভ্যালু আমরা ডেটাটাকে রাখবো কিভাবে রাখবো না, এবার 63 3, এবার 3 নম্বর এটা ধরে নেওয়া যাক আমাদের ঘর 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 7 এর পরে আসছি 8, 9, 10, 11। তো আমার এই হচ্ছে ঘর, এই ঘর ডেটাটা এসে পড়বে। তা প্রথমে রিমাইন্ডার পাচ্ছি 3, অর্থাৎ 3 নম্বর ঘর যদি আমি এটা পাই, 3 নম্বর ঘরে 63 ভ্যালু বসে রয়ে গেল। অর্থাৎ 63 ঘরের লোকেশন হলো 3 নম্বর। তারপরে ভ্যালু 4, 4 নম্বর ঘরের জন্য 54, এই 54 ভ্যালুটা 4 নম্বর ঘরে চলে আসলো। 3 নম্বর ঘরে বসলো, 3 নম্বর ঘরে গিয়ে বসলো 63। তারপরে আসছি 5, অর্থাৎ 55 আমার এখানে এই ঘরে এসে পড়বে। তারপরে আসছি 59, 9 নম্বর ঘরে, 59টা 9 নম্বর ঘরে চলে যাবে। তারপর আসছি 43 কিন্তু 3 নম্বর ঘরে আসবে। তা এই 3 নম্বর ঘরে তো একটা অকুপেশন অলরেডি হয়ে আছে, অতএব আমরা 3 নম্বর ঘরে ফার্দার অকুপেশন আমরা দিতে পারি না। তাহলে এখন উপায় কি? লিনিয়ার চেইনিং প্রসেসে আমাকে যেতে হবে। অর্থাৎ 43 কে আমি এর পরে, অর্থাৎ আমার 3 নম্বর ঘরে পাওয়ার কথা ছিল, কি 3 নম্বর ঘরের পরবর্তী ঘরটাকে আমরা ট্রাই করব। অতএব 4 নম্বর ঘর ট্রাই করব, না এটা অকুপাই আছে। আমরা আগে 5 নম্বর ঘরে, না এটা অকুপাই আছে। 6 নম্বর ঘরে এটা 43টা 6 নম্বর ঘরে বসবে। এটাকে বলা হয় লিনিয়ার প্রবিং। অর্থাৎ একটার পর একটা ঘর চেক করব। এই প্রথমে ঘরটা আমার যা পাওয়ার উচিত ছিল, সে ঘরটাকে ধরে নিয়ে একটার পর একটা পরবর্তী ঘরগুলোকে চেক করে আমরা পেলাম অকুপেন্সি, পেলাম ফ্রি অকুপেন্সি, পেলাম 6 নম্বর রুমে। অর্থাৎ 6 নম্বর রুমে এই ডেটাটা বসছে। এইভাবে 25 বসছে 5 নম্বর রুমে, কিন্তু 5 নম্বর রুম অলরেডি অকুপাই হয়ে আছে। অর্থাৎ 5-এর পরে 6, 7, তাহলে 25 বসবে 7 নম্বর ঘরে। তাহলে আমরা এই ধরনের সিস্টেমটা বানাতে পারলাম, দেখতে পেলাম যেখানে একটা ডেটা কোথায় থাকতে পারে না, তার রিমাইন্ডার অনুসারে রিমাইন্ডারে যা ভ্যালু, সেভাবে ডেটা অ্যারেঞ্জ হবে। কিন্তু সেই রিমাইন্ডার ভ্যালু যদি এমন হয় যে ওই ডেটার সঙ্গে রিমাইন্ডার ভ্যালু আমরা ডবল বা ট্রিপল পেয়ে যাচ্ছি, তাহলে আমরা ওই পজিশনে কিন্তু অজস্র ডেটা একসঙ্গে চলে আসবে। অজস্র ডেটা, এটা আমরা এইখানে 4 কি 5খানা ডেটা নিয়ে কাজ করছি, তাই আমরা দেখতে পাচ্ছি যে অকুপেন্সিতে এই ছোট টেবিল বা কম দেখতে পাচ্ছি। কিন্তু যখন এই ধরনের ডেটা প্রচুর থাকবে, লাখ লাখ ডেটা থাকবে, তখন কিন্তু এই ধরনের অকুপেশনটা একটা ঝামেলা, একটা অসম্ভব রকমের একটা অবস্থা তৈরি করবে। এই ধরনের অবস্থাকে বলা হয় প্রাইমারি ক্লাস্টারিং। এখানে ক্লাস্টারিং এর জন্ম হলো। অর্থাৎ একটা ডেটাটাকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্যা তৈরি হলো, সেই সমস্যাটা একটা গ্যাদারিং তৈরি হলো। এই গ্যাদারিংটাকে আমরা বলি প্রাইমারি ক্লাস্টারিং। প্রাইমারি ক্লাস্টারের সলিউশন একটা প্রাথমিক সলিউশন হচ্ছে লিনিয়ার প্রবিং। সো লিনিয়ার প্রবিং ইজ এ সলিউশন অফ দ্য প্রাইমারি ক্লাস্টারিং। প্রাইমারি ক্লাস্টারিং কেন হলো? কেননা যদি ডেটাটাকে আমি ঘরে পৌঁছে একই রকম ডেটা, অর্থাৎ ওয়ান ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাকে এই ডেস্টিনেশনে রাখতে হবে 3 নম্বর ডেস্টিনেশনে বা 4 নম্বর ডেস্টিনেশনে, যেখানেই আমার অকুপেন্সি এখানে শো করাচ্ছে, সেখানে আমাকে রাখতে হবে। অর্থাৎ ডেস্টিনেশন হচ্ছে একটা, সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাকে একটা
ক্লাস্টারিং জন্ম দিতে হলো বা ক্লাস্টারিং জন্ম, সেটা হচ্ছে প্রাইমারি ক্লাস্টারিং। সলিউশন হচ্ছে লিনিয়ার প্রুভিং, অর্থাৎ আমরা একের পর এক ঘর চেক করে যাব এবং যেখানে ফ্রি পাবো, ফার্স্ট ফ্রি রুম শুড বি অকুপাইড বাই দিস ডেটা। তাহলে আমরা বলতে পারি যে লিনিয়ার প্রোবিং এর এই যে ডেটা অকুপেন্সি, এই ডেটা অকুপেন্সি করার জন্য আমাকে লিনিয়ার প্রোবিং এর সাহায্য নিতে হবে। এটা একটা সলিউশন টু টু সেট দ্য ডেটা অ্যাট দেয়ার বাকেট। আমরা এটাকে বাকেট বলবো, কেননা ডেটা টাকার জন্য একটা বাকেট দরকার হয়, বাকেট বলবো, অনেস্ট বাকেট। তাহলে আমরা এটুকু পেলাম আজকে পড়ানোর মধ্য দিয়ে যে লিনিয়ার প্রোবিংটা কি, হ্যাশ টেবিল কি। হ্যাশ টেবিল একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অর্থাৎ এই হ্যাশ টেবিলকে আমরা সিকোয়েন্সিয়ালি আমরা অ্যারেঞ্জ করতে পারি। একটা ডেটাতে লিনিয়ার আমাদের যখন হ্যাশ টেবিলের কথা আসছে, লিনিয়ার প্রোবিং এর কথা, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের কথা বলছি, তখন আমরা ট্রি কথা আলোচনা একটু করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লিনিয়ার আর ট্রি বলতে একটা পয়েন্ট থেকে 2 এর বেশি আমার দিকে আমি ডেটাটাকে মুভমেন্ট করাতে পারি, তখন সেটা ট্রি হয়ে গেল। হ্যাঁ, বিটিরি অর্থাৎ বাইনারি সার্চ ট্রি, বি প্লাস ট্রি, রেড ব্ল্যাক ট্রি, অজস্র ট্রি আছে। সেই ট্রিগুলো দিয়ে আমরা পরে একবার আলোচনা আমরা করেছি অলরেডি, এবং আমি সেটা ভিডিও আকারে দিয়েছি ইংলিশ মিডিয়ামে, সেগুলোকে চেষ্টা করব বাংলায় নিয়ে আসার জন্য। যাই হোক, তাহলে লিনিয়ার প্রোবিং এর সাহায্যে আমরা ডেটাটাকে একটা পয়েন্টে রাখতে পারি। আচ্ছা, এইভাবে আমরা ডেটাটাকে অ্যারেঞ্জ করতে পারি। থ্যাংক ইউ। আমি পরে এই লিনিয়ার প্রোবিং ছাড়া আরো যে ডেটাগুলো টাইপগুলো আছে, যেমন চেইনিং প্রসেস, এটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।